আমরা আমাদের আজকের পলিসি ডায়ালগ শুরু করছি। আপনারা জানেন যে আজকে মূলত আমরা কমিউনিটি সাপোর্ট এবং মনিটরিং এর উপরে যে পলিসি ডায়ালগ গুলো সেটি আমরা শুরু করছি। ডায়ালগে যারা উপস্থিত রয়েছেন তারা হলেন, প্রথমে রয়েছেন হেদায়েতুল্লাহ আল মামুন, উনি ফর্মার সেক্রেটারি, মিনিস্ট্রি ফিন্যান্সে সর্বশেষে ছিলেন। বর্তমানে তিনি চেয়ারম্যান, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর চেয়ারম্যান হিসেবে কাজ করছেন। রয়েছে এই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সেক্টরে। উনি ফিন্যান্স মিনিস্ট্রিতে থেকে সিনিয়র সেক্রেটারি হিসাবে উনি রিটায়ার্ড করেন, কিন্তু উনি কমার্স মিনিস্ট্রিতে, ইনফরমেশন মিনিস্ট্রিতে প্ল্যানিং কমিশনের মেম্বার হিসেবে উনি কাজ করেছিলেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এরপরে রয়েছেন আমাদের সাথে অশোক মাধব রয়, ফর্মার সেক্রেটারি, মিনিস্ট্রি অফ শিপিং ছিলেন, এবং মিনিস্ট্রি অফ শিপিং এর আগে স্যার মূলত লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি। আমরা তার সাথে মূলত আমার পরিচয় মিনিস্ট্রি অফ লোকাল গভর্নমেন্টে যখন ছিলেন, আরবান হেলথে আমরা যখন কাজ করতাম সেই সময়। স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি। সেক্রেটারি, গভর্নমেন্ট অফ বাংলাদেশ। স্যার মূলত রিটায়ার্ড করেন লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রিতে কাজ করার সময়। পরিচয় যখন স্যার ইনফরমেশন মিনিস্ট্রিতে ছিলেন সেই সময় থেকে একটা দীর্ঘ সময় স্যারের সাথে পরিচয়। স্যার, তো জানাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। স্যার, আমাদের এই অনুষ্ঠানটি আমরা এমিনেন্সের পক্ষ থেকে আয়োজন করছি, কিন্তু আমাদের এই অনুষ্ঠানটি আমাদের ফেসবুক পেজ এবং আমরা আমাদের সংযুক্ত রয়েছি, যার মাধ্যমে মূলত আমাদের প্রচুর সাবস্ক্রাইবার রয়েছে, যাদের মাঝে আমরা আশা করি যে এই আলোচনার মাধ্যমে আমরা যে তথ্যগুলো আপনাদের কাছ থেকে সাজেশন গুলো পাবো, সেই সাজেশন গুলো নিয়ে কাজ করার আমরা ইন্সপিরেশন রাখবো এবং সেই কাজগুলো আমরা করব। আমরা আপনাদেরকে শুধু একটি কথা বলে রাখি যে আসার পরে আমাদের দেশে এখন যে স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে, সেটি প্রাইভেট এবং প্রাইভেট সেক্টর রয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় এখনো অনেক গ্যাপ আছে, যেগুলো আমাদের মনে হয় যে একটা থেকে সেই সাপোর্ট গুলো আসলে হয়তো সরকারের সুবিধা হতে পারে। সেই জন্য আমরা একটা কমিউনিটি মনিটরিং যে সবাই সেই গ্রুপের মাধ্যমে এই বাংলাদেশের এই কোভিড পরিস্থিতিটাকে যেন আমরা সরকারকে সহযোগিতা করতে পারি, এই সেই আহ্বান অনুষ্ঠানের মাধ্যমে গ্রুপে যেন স্যার আমরা একসাথে আপনাদের নেতৃত্বে যেন আমরা কাজ করতে পারি। আমরা আশা করি যে আপনারা আমাদের, আমি আসতে চাই যে স্যার বাংলাদেশে এখন কি পরিস্থিতি। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি এই জন্য যে ইন্টারনেট কানেকশন গুলো খুব স্পষ্ট না, এবং ফলে অনেক সময় কথা এক ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি হতে পারে। বাংলাদেশে এখন যে পরিস্থিতি, এটা সারা বিশ্বের পরিস্থিতি, বিশ্বের যে মহামারী পরিস্থিতি, এটা সব দেশে এটা আঘাত করেছে। আমার জানা মতে পৃথিবীর ইতিহাসে সারা পৃথিবী জুড়ে এমন ধরনের আঘাত কখনো আসেনি। ফলে এই আঘাতটা সাধারণ ক্ষেত্রে মহামারীর সাথে জনসম্পৃক্ততা, কমিউনিটি সম্পৃক্ততা, এটা খুবই জরুরি। শুরু থেকে, শরণার্থীর কাল থেকে মানুষ যখন এই ধরনের বিপদে পড়েছে তখন কমিউনিটি প্রথমে এগিয়ে এসেছে। কারণ সরকার, এখনকার যে সরকার ব্যবস্থা, এই সরকার ব্যবস্থা 100 বছর 200 বছর ধরে সমস্ত জনগোষ্ঠীকে দেখাশোনা করে, কিন্তু এর আগে বিচ্ছিন্ন ছিল জনগণ থেকে সরকার। ফলে
জনগণ বা তাদের নিজস্ব কমিউনিটিতেই সাধারণত এই মোকাবেলাটা করেছে। এখন আমাদের যে পরিস্থিতি, এতে সমস্ত কমিউনিটিকে এগিয়ে আসা ছাড়া এবং তাদেরকে সম্পৃক্ত করা ছাড়া আমাদের সামনে কোনো পথ খোলা নেই। তবে আমাদের সুবিধাটা হচ্ছে এই যে আমাদের স্থানীয় সরকার কাঠামো অত্যন্ত শক্তিশালী এবং এটা তৃণমূল পর্যায়ে এমন ভাবে বিস্তৃত যে আমরা 4000-5000 লোককে 1 ঘন্টা 2 ঘন্টা সময়ের মধ্যে সচেতন করে তুলতে পারি যে কোনো বিষয়ে। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী তার সময়কালে ইউনিয়ন পর্যায় পর্যন্ত হেলথ কমপ্লেক্স স্থাপন করেছেন। ফলে এই হেলথ কমপ্লেক্সে মিনিমাম যে আপনার সচেতনতার ব্যবস্থাটা, সেই ব্যবস্থাটা সেখানে আছে। এই মহামারীটার যে দিক, একটা প্রধান দিকটা হচ্ছে যে এখানে ক্রাইসিস যাবে খুব কম লোক, কিন্তু প্রাথমিকভাবে 90-95% লোক তারা এতে আক্রান্ত হলে পরে তাদেরকে সচেতন করে তুললেই আপনার অনেক 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 ফলাফল পাওয়া যাবে। এই কাজটা সরকারের পক্ষে, যেহেতু সরকারের যে সাইজ, এই সাইজে 16 কোটি 17 কোটি মানুষকে প্রত্যক্ষভাবে সহায়তা দেওয়া, সেবা দেওয়া আসলে খুবই কঠিন। সেই জন্যই বাংলাদেশে বিস্তৃত আছে এনজিওর কাঠামো। আমি যে এনজিওতে কাজ করি সেখানেও প্রায় 1100 এনজিও কাজ করছে। তারা যদিও খুব ছোট ছোট আকারের এনজিও, কিন্তু এই এনজিও গুলো 7500 গ্রামে কাজ করে। ফলে তারা যদি যে প্রতিরোধমূলক বিষয়টার ব্যাপারে যদি তারা ভূমিকা রাখে এবং তারা যদি সম্পৃক্ত হয়, যদিও এই সময় তাদেরকে সম্পৃক্ত করার বিষয়টা বেশ কঠিন, কারণ এক ধরনের ভীতি কাজ করছে। তো সেই জায়গাটায় আমার মনে হয় এটাই এখনকার পথ, এবং এইভাবে আমরা আসলে আমাদের যে স্থানীয় সরকার কাঠামোকে, যেহেতু আমাদের একটা প্রাতিষ্ঠানিক কাঠামো আছে, তাকে কাজে লাগিয়ে বেসরকারি সংস্থাগুলোর মধ্যে একটা সমন্বয় সাধন করতে হবে তৃণমূল পর্যায়ে, যেটা আমরা দুর্যোগের সময় করি, আমরা প্লাবনের সময় করি, বন্যার সময় করি, ঝড়ের আগে করি। ঝড়ের আগে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে রেস্কিউ করে নেওয়া হয়। এবং এই করোনা কালেও আপনারা জানেন একটা ঝড়ের সময় আমাদের জেলা প্রশাসন তারা বা আমাদের সরকারের লেভেলে সেটা তাদেরকে রক্ষা করে নিয়ে আসছে, তারা রক্ষা করেছে। এবং এই ম্যানেজমেন্টে আমরা পৃথিবীর খুবই অগ্রবর্তী একটা দেশ, শীর্ষস্থানীয় দেশ ডিজাস্টার ম্যানেজমেন্টে। ফলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সাফল্যটা করোনায় 24 মার্চ মাস থেকে শুরু হয়েছে, এই পর্যন্ত কিন্তু যদি টোটাল ম্যাক্রো লেভেলে আপনি অ্যাসেস করেন, তাহলে আমাদের সরকারের সাফল্যের ভাগটাই বেশি। এবং যেহেতু এটা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়, এবং এটা চ্যালেঞ্জিং আরেকটা কারণে, সেটা হচ্ছে যে অর্থনৈতিক কারণে চ্যালেঞ্জিং। জীবন এবং জীবিকার যে দ্বন্দ্ব, আসলে আপনার অর্থনীতিতে যে যে ধরনের চাপ সৃষ্টি হচ্ছে, একটা সেক্টর যদি আমি বলি সেটা হলো পরিবহন সেক্টরে 70 লক্ষ শ্রমিক বা ড্রাইভার তারা জড়িত আছেন। তারা মূলত মধ্যবিত্ত শ্রেণী, মানে 1000 টাকা 700 টাকা করে তারা প্রতিদিন আয় করে। তারা কিন্তু ইতিমধ্যে তারা দরিদ্র শ্রেণীতে পরিণত হচ্ছে। ফলে এই চ্যালেঞ্জগুলোর জন্য আপনার ওপেন করার বিষয়গুলো আছে। আপনাদের কাছে যেটা হবে যে আপনাকে এই ওপেন অবস্থাটা থেকে আপনারা কিভাবে মোকাবেলা করবেন। যেমন 30 ডিগ্রি মাইনাস তাপমাত্রায় মানুষ কাজ করতে যায় উত্তর মেরুর কাছাকাছি দেশগুলোতে, তারা কিন্তু প্রিপারেশন নিয়ে যায়। সেটা এত ভয়াবহ আবহাওয়াটা যে তার হাড় পর্যন্ত চুরমার হয়ে যেতে পারে এবং তার চামড়া, তার মাংসপেশি আপনার পচে যেতে পারে। তো এরকম একটা অবস্থায় তারা একটা প্রতিরোধী ব্যবস্থা নিয়ে তারা বের হয়। এই ধরনের মেকানিজম গুলো ডেভেলপ করতে হবে, সেভাবে একটা সংঘবদ্ধ সমন্বিত কার্যক্রম গ্রহণ করতে হবে। আমাদের স্থানীয় সরকারের দুজন এখানে এক্সপার্ট আছেন যারা দীর্ঘদিন কাজ করেছেন। আমার মনে হয় স্থানীয় সরকারকে এখানে ইনভলভ করতে হবে, এবং স্থানীয় সরকারের দায়িত্ব হবে যে বেসরকারি যে সংস্থাগুলো তাদেরকে সমন্বয় করে, যেহেতু এখানে যোগাযোগ ব্যবস্থার একটা বড় ধরনের প্রবলেম হচ্ছে, যেমন এই যে মিটিংটা আপনার সাথে কথা বলছে, আপনার সাথে সরাসরি কথা বলার কথা, সরাসরি কথা বলার যে সুবিধাটা, সেই সুবিধা থেকে আমরা কিন্তু বঞ্চিত হচ্ছি। একইভাবে বর্তমান যত ধরনের কার্যক্রম আছে সেটা কিন্তু প্রত্যক্ষভাবে সরাসরি করা যাচ্ছে না। সেই কারণে
যেহেতু ইউনিয়ন লেভেলে তারা বিদ্যমান আছে, অবস্থান করছে, তাদেরকে দিয়ে আসলে এই কাজটা, আপনি যে কাজটা কমিউনিটির ইনভলভমেন্টের কাজটা, সচেতনতার কাজটা, স্বাস্থ্য ব্যবস্থাপনা যেটা আমাদের তৃণমূল পর্যায়ে আছে সেই জায়গার কাজটা তারা করতে পারবেন, এবং আমাদের দুজন এক্সপার্ট আছেন, তারা আমার কথাকে এগিয়ে নিয়ে যেতে পারেন। ধন্যবাদ, আপাতত এই পর্যন্ত। ধন্যবাদ স্যার। আমি একটু মাহবুব স্যারের কাছে আসতে চাই। স্যার, আপনি তো লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রিতে শেষ পর্যন্ত ছিলেন। আমরা যদি ম্যানেজ করতে চাই, কমিউনিটিকে এঙ্গেজ করা একটা বড় বিষয় স্যার, কিন্তু প্রথম থেকে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে না, প্রাইভেট সেক্টরকে এঙ্গেজ করা হবে কি হবে না, এগুলো একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে ছিল, যার ফলে আমরা মনে করি যে পাবলিক হেলথ পার্সপেক্টিভ থেকে এটি অনেক আমাদের দেরি হয়ে গিয়েছে, এবং যার ফলে আমাদের এই কেস যে অনেক বেশি সংখ্যায় বাড়ছে সেটাও ওয়ান অফ দ্য মেজর কজ, যে ডিসিশন প্রম্পট না নেওয়া। আপনার কাছ থেকে স্যার জানতে চাই যে আসলে তো এরকম একটা মহামারীতে যুদ্ধের সময়ে প্রাইভেট পাবলিকের পার্টনারশিপটা একটা বড় একটা মানে আমাদের শক্তি হয়ে দাঁড়াতে পারে। এখানে স্যার আপনি কিভাবে দেখছেন যে পাবলিক প্রাইভেট পার্টনারটাকে আরো কিভাবে স্ট্রেনথেন করা যায়? প্রাইভেট বলতে শুধুমাত্র যে ব্যবসায়ী প্রতিষ্ঠান সেগুলো নয়, তাছাড়া নন প্রফিটেবল যে সমস্ত এনজিওরা আছে তারাও কিভাবে সরকারের সাথে কাজ করতে পারে বলে আপনার মনে হয় স্যার? মাহবুব স্যার। ধন্যবাদ ডক্টর তালুকদার। ইতিমধ্যে স্যার যেভাবে বলেছেন একটা প্রাইমারি আইডিয়া আমরা পেয়েছি। কোভিড-19 পরিস্থিতি শুধুমাত্র বাংলাদেশের জন্য নয়, সারা বিশ্বের জন্যই একটা নতুন পরিস্থিতি, যার প্রস্তুতি কোনো দেশেরই ছিল না। যার কারণে ইউরোপ আমেরিকায় আমরা দেখেছি যে ব্যাপক হারে মৃত্যুবরণ করেছে এবং ব্যাপক হারে করোনা পরিস্থিতি বেড়েছে। তো স্বাস্থ্য ব্যবস্থায় কমিউনিটি ইনভলভমেন্ট এটা একটা পুরনো ইস্যু। বিশেষ করে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্য ব্যবস্থার আংশিক, বিশেষ করে প্রাইমারি হেলথ কেয়ারের দায়িত্বটা তাদের। এটা আমাদের স্থানীয় সরকার আইনে পরিষ্কারভাবে বলা আছে। সিটি কর্পোরেশন, পৌরসভা এবং জেলা পরিষদ সবার দায়িত্বের মধ্যে এটা রয়েছে পরিষ্কারভাবে। ইউনিয়ন পরিষদও রয়েছে, মহামারীর বিষয়টাও তাদের দায়িত্বের মধ্যে রয়েছে। কিন্তু আসলে যখন এই মহামারীটা শুরু হয়, শুরুর দিকে সরকার ব্যাপক হারে একটা ব্যবস্থা নিয়েছে। আমরা দেখেছি যে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে কাজে লাগিয়ে তারা একটা অ্যাওয়ারনেস বিল্ডিং এবং লকডাউন পরিস্থিতি তারা করেছেন। কিন্তু আসলে অভিজ্ঞতার অভাব অনেক ক্ষেত্রেই একটা অন্তরায় হিসেবে দেখা দিয়েছে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এই ক্ষেত্রে খুব একটা কাজ করে নাই, এবং এখন হয়তো ইনভলভ করা যাবে, কারণ প্রাইভেট সেক্টর এসব কাজে আসবে কিভাবে? এটা একটা পাবলিক গুডস প্রাইমারি হেলথ কেয়ার, বাট টারশিয়ারি হেলথ কেয়ার হলো কোভিড-19 পরিস্থিতি। এটা কিন্তু প্রাইমারি হেলথ কেয়ার দিয়ে কোলানো যায় না। ব্যাপক হারে মৃত্যুবরণের সম্ভাবনা থাকে, সেখানে আইসিইউ সাপোর্ট লাগে, সেখানে শুধুমাত্র অ্যাওয়ারনেস দিয়ে জিনিসটাকে কন্ট্রোল করা যায় না। তো যেই কারণে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট যেটা, সেটা সঙ্গে সঙ্গেই অনেকে এগিয়ে এসেছেন। আমরা জেনারেসলি কাজ করতে দেখেছি, যেমন বসুন্ধরা গ্রুপ একটা বিশাল আকারের ফ্যাসিলিটিকে তারা কনভার্ট করে হাসপাতালে রূপান্তর করেছে। চট্টগ্রামও এই ধরনের একটা ব্যবস্থা নিয়েছে। ইভেন ভারতের বোম্বেতে আমরা শুনেছি যে সেখানে 16টা স্টেডিয়ামের সমান একটা ফ্যাসিলিটি, সেটাকে তারা প্রাইভেট ইনভলভমেন্টের মাধ্যমে রূপান্তর করে নিয়েছে জেলা প্রশাসনের নেতৃত্বে। তো আমাদের দেশে এই ক্ষেত্রে আমরা যেটা মনে করি যে করোনা ভাইরাসের হুমকি যদি না থাকতো, তাহলে ব্যাপক হারে প্রাইভেট সেক্টর বা প্রাইভেট এঙ্গেজমেন্টটা সম্ভব ছিল, মোবিলাইজেশন সম্ভব ছিল। এখন আপনারা জানেন যে ব্যাপক হারে
প্রশাসনের কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা এবং স্থানীয় সরকারের কর্তারা আক্রান্ত হয়েছেন কোভিড-19-এ। তারা দেখা যাচ্ছে যে যথেষ্ট পরিমাণ প্রস্তুতি নিয়ে নামতে পারেন নাই, যার কারণে আরো বেশি বেশি আক্রান্ত হয়েছেন। তো এই ক্ষেত্রে এখন আপনি পাবলিককে যদি আহ্বান জানান, কতজন আসবে এবং তাদের জন্য একটা বিশেষ ধরনের প্রশিক্ষণ দরকার। তাদের নিজেদের নিরাপত্তার জন্য যেটা আমরা পিপিই বলি, মাস্ক বলি, সেগুলো ইনিশিয়ালি কিন্তু খুবই অভাব ছিল। এখন হয়তো বাজারে পাওয়া যাচ্ছে, ইতিমধ্যে দেশেও তৈরি হচ্ছে, বিদেশ থেকেও আসতেছে। তো কাজেই আমরা মনে করি যে প্রাইমারি হেলথ কেয়ার সিস্টেমে একটা ব্যাপক পরিবর্তন আনতে হবে। গ্রাম পর্যায়ে যেমন একটা রেফারাল সেন্টার তৈরি হয়ে গেছে, কমিউনিটি হেলথ সিস্টেম, যেটা কমিউনিটি হসপিটাল তৈরি হয়েছে প্রতি ৬,০০০ লোকের জন্য একটা করে। কিন্তু আপনি দেখেন আরবান এরিয়াতে সেটা হয় নাই। আরবান এরিয়াতে এটা সেন্ট্রালাইজড, কোথাও কোথাও পাশাপাশি অনেকগুলো হাসপাতাল, আবার কোথাও দেখা যায় লাখো লাখো মানুষ বাস করে, সেখানে কোনো প্রাইমারি রেফারাল সেন্টার নাই। তো ভবিষ্যতে সরকারকে এসব বিষয় বিবেচনায় রেখে একটা পরিকল্পিত উপায়ে রেফারাল সেন্টার স্থাপন করতে হবে, এবং ওই ক্ষেত্রে আমার মনে হয় যে প্রাইভেট সেক্টরের একটা ব্যাপক অংশগ্রহণের সুযোগ আছে। কারণ এখন জায়গার অভাব। ঢাকা শহরে আমি যদি ধরি যে ১.৫ কোটি থেকে ২.৫ কোটি জনসংখ্যা বাস করে, তো তার এখন নতুন কোনো হাসপাতাল বানানোর জন্য এখানে আর জায়গা নাই। তো সেক্ষেত্রে প্রাইভেট সেক্টরকে যদি আমরা এঙ্গেজ করতে পারি, তারা বিল্ডিং আছে, যে কোনো এক জায়গায় বিল্ডিং ভাড়া নিয়ে তারা সরকারকে সাপোর্ট দিতে পারে, কাজ করতে পারে। এই ক্ষেত্রে প্রাইমারি হেলথ কেয়ারটাও হতে পারে, পাশাপাশি কোভিড-19-এর কাজও হতে পারে। আর অ্যাওয়ারনেসের কথা যদি আমরা বলি, আসলে যে দেশে এখন কোটি কোটি মোবাইল ফোন ইউজ হয়, প্রায় প্রত্যেক অ্যাডাল্টেরই মোবাইল ফোন আছে, ছাত্রদের মোবাইল ফোন আছে, এবং সেখানে রিংটোনের বদলে দেখা যায় যে কোভিড-19-এর তথ্য চলে যাচ্ছে। আমাদের প্রিন্ট মিডিয়া হয়তো কম চলছে এখন, কিন্তু ইলেকট্রনিক মিডিয়া ব্যাপক হারে এই প্রচারগুলো করছে। কাজে অ্যাওয়ারনেস হচ্ছে, কিন্তু প্রবলেম হলো আমাদের দেশে মানুষের নেচার, পাশের ঘরে আগুন না লাগা পর্যন্ত কেউ কিন্তু ঘর ছেড়ে বাইর হয় না। তো এই ক্ষেত্রে যতই আমরা লকডাউন বলি, ওই দেখা যায় যে পাশের ঘরে যতক্ষণ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবরটা না পায়, ততক্ষণ মানুষের বাইরে যাওয়াটা আটকানো যাচ্ছে না, সোশ্যাল ডিস্টেন্সিংটাকে বাস্তবায়ন করা যাচ্ছে না। তো এইসব বিষয়গুলোর জন্য ব্যাপক হারে এই জনগণের অংশগ্রহণটা দরকার। আমি মনে করি যে এই যে যুব সংস্থাগুলো রয়েছে, স্যার যেটা বলেছেন যে হাজার হাজার এনজিও রয়েছে, এইসব এদেরকে ট্রেন আপ করে, মোটিভেট করে, পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তার ব্যবস্থা করে তাদেরকে যদি স্থানীয় সরকার ব্যবস্থার মাধ্যমে কাজে লাগানো যায়, আমি মনে করি যে এটাতে একটা ব্যাপক সাফল্য আসবে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। চাই স্যার, আমরা এই কোভিডটা কিন্তু আমাদের দেশে এটা উৎপন্ন হয়নি, আমরা ধারণা করছি, এবং দেশের বাইরে থেকে লোকজন যেটা আসে সেটা এয়ারপোর্ট, বিভিন্ন সিপোর্ট, ল্যান্ড পোর্টের মাধ্যমে আসে। স্যার, আপনি তো এই আমাদের নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, আপনার তো স্যার একটা বড় অভিজ্ঞতা রয়েছে এই পোর্টগুলোতে স্বাস্থ্য ব্যবস্থাপনা। আপনি কি স্যার একটু শেয়ার করবেন যে বাংলাদেশে পোর্টগুলোতে স্বাস্থ্য ব্যবস্থাপনা, কোয়ারেন্টাইনের ব্যবস্থাপনা মনে হয় যে আর কি কি করা উচিত এটাকে ইফেক্টিভ ওয়েতে এটাকে কাজে লাগানোর জন্য? ধন্যবাদ শামীম সাহেব। আসলে মামুন স্যার খুব সুন্দর একটা ভূমিকা দিয়েছেন, আমাদের কোভিড-19 সম্পর্কে একটা সুন্দর ভূমিকা দিয়েছেন। আমার সহকর্মী মাহবুবটিকে কিভাবে বলেছে কিভাবে কমিউনিটিকে কিভাবে এঙ্গেজ করা যায়। আপনি যেটা বলছেন যে সি পোর্ট এবং ল্যান্ড পোর্টের যে বিষয়টা, সি পোর্টে কিন্তু আপনার আমাদের ইন্টারন্যাশনাল যে জাহাজ যেগুলো আসে, বিশেষ করে আমাদের সি পোর্টে তো কোনো প্যাসেঞ্জার জাহাজ আসে না, সেখানে সব আসে আপনার হলো মালবাহী জাহাজ, এবং এইগুলা মাধ্যমে কোভিড-19 যে আসার সম্ভাবনা খুবই কম থাকে। এই কারণে প্রত্যেকটা জাহাজেরই তাদের নিজস্ব আপনার হলো
কোয়ারেন্টাইন সিস্টেম বা হেলথ সিস্টেমটা থাকে তাদের প্রত্যেকটা জাহাজে। এবং এমন অনেক জাহাজ আছে যে জাহাজের আপনার নাবিক যারা থাকে তারা কোনো সময় আছে জাহাজেই থেকে যায়, তারা আমাদের এখানে ল্যান্ডেও আসে না। তারা এমনিতে আমাদের আপনারা জানেন যে 3টা সমুদ্র বন্দর এবং আমাদের প্রায় 16টির মতো আমাদের স্থল বন্দর আছে বা ল্যান্ড কাস্টম যেটা এলসি স্টেশন যেটা বলি আমাদের সমুদ্র বন্দরগুলো যদি চিটাগং বন্দর যদি বলি, আপনার চিটাগং বন্দরে সব ব্যবস্থাই আছে সাধারণত আমাদের সরকারের পক্ষ থেকে বন্দরে নেওয়া আছে। ওইখানে 150 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল আছে, যে হাসপাতালটি এখন আইসোলেশনের কাজ করতেছে। পাশাপাশি খুব কম দিনের মধ্যে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এটা আপনার কোভিড-19 পেশেন্টদেরকেও আপনার ট্রিটমেন্ট করবে। এছাড়া আমাদের ওইখানে আমাদের যে সমস্যা যেটা হলো যে বন্দরে কিন্তু কয়েক ধরনের লোকের, একটা হলো যে বন্দরের নিজস্ব স্টাফ অফিসার এবং কর্মকর্তা কর্মচারী আছে তারা একটা, জাহাজে যারা আছে তারা একটা, আর প্রতিদিন বন্দরে চিটাগং বন্দরে যদি আমি চিন্তা করি আপনার প্রায় 8 থেকে 10,000 শ্রমিক আপনার বাইরে থেকে ভিতরে যায় বন্দর সংক্রান্ত বিভিন্ন কাজে। তারা এটা প্রায় 20 থেকে 25টা স্টেক হোল্ডার আছে, বিভিন্ন ধরনের স্টেক হোল্ডার এখানে যেতে হয়। এটা 3 ধরনের ব্যবস্থা আপনার। স্টেক হোল্ডারদের ক্ষেত্রে আপনার স্টেক হোল্ডারদের ব্যবস্থা নিতে পারে, কারণ তারা তো বন্দরের স্থায়ী কর্মকর্তা কর্মচারী না। বন্দরের স্থায়ী কর্মকর্তা কর্মচারীদের জন্য আপনার আমাদের স্বাস্থ্য ব্যবস্থা নেওয়া আছে এবং ইন্টারন্যাশনালি জাহাজ যেগুলো আছে সেগুলো তাদের নিজস্ব ব্যবস্থা নেওয়া আছে। ল্যান্ড পোর্ট যেগুলো আছে, স্থলবন্দর যেগুলো আছে, আমাদের বৃহত্তম যেটি আছে যে আমাদের বেনাপোল বন্দর, যেটা দিয়ে প্রায় প্রতিদিন 250 থেকে 400 পর্যন্ত ট্রাক প্রতিদিন বাংলাদেশে এসে ঢুকে নর্মাল সময়, যদিও এখন কোভিডের কারণে কিছু কম আসে। ওইখানে নির্ভর করে যে ট্রাকের শ্রমিকরা, তারা 2জন বা 3জন শ্রমিক থাকে, তারা তাদের নিজস্ব ব্যবস্থাপনাই করে থাকে। আর বন্দরের পক্ষ থেকে আপনার যেসব প্যাসেঞ্জার যাওয়া আসা করে তাদেরকে এখন থার্মাল স্ক্যানার দিয়ে আপনার স্ক্যান করা হয়। যদি কোনো ধরনের সম্ভাবনা থাকে কোনো প্যাসেঞ্জারের, সেই প্যাসেঞ্জারকে আপনার জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় কোয়ারেন্টাইন, আইসোলেশন সব ধরনের ব্যবস্থায় আছে। টেম্পারেচার দেখে যদি প্রয়োজন কোয়ারেন্টাইনতে অবশ্যই, যদি মনে করে থার্মাল স্ক্যানারের মাধ্যমে যে তাকে আইসোলেশনে নেওয়া দরকার, আইসোলেশনে নেওয়া হচ্ছে, এটা জেলা প্রশাসনের মাধ্যমে। আর ওইখানে আপনার থার্মাল স্ক্যানিংটা করতেছে ডাক্তার এবং হেলথের যারা এক্সপার্ট লোকজন তারা স্ক্যানিংটা করে। এটা ল্যান্ড কাস্টমে সেই ব্যবস্থাটি আছে। আর আমি যেটা বলছিলাম যে প্রতিদিন 250 থেকে 400 ট্রাক আছে, ওইসব ট্রাকে যেসব শ্রমিকরা আসে তারা সাধারণত তাদের নিজস্ব ব্যবস্থাপনা নিয়ে আপনার মাস্ক এবং অন্যগুলা ব্যবহার করে থাকে। তাদের কে স্ক্যানিং করা হয় তো খুবই সীমিত পরিসরে। এটা তবে একটা সুবিধা হলো যে শ্রমিকরা এসে আমাদের এখানে তো থাকে না, তারা আসে ট্রাকটা আনলোড করে দিয়ে আবার তাদের দেশে মানে ভারতে চলে যায়। এটা একটা সুবিধা আছে আমাদের জন্য। আর শামীম সাহেব যেটা বলছিলেন যে ইন্টারন্যাশনালি বন্দরের মাধ্যমে যেটা আপনার মালামাল যেটা আসে আপনার, সেক্ষেত্রে কিন্তু মালামাল ধরেন যে কোনো জায়গা থেকে লোড হওয়ার পরে আমাদের দেশে আসতে যে সময়টা আপনার, সেই সময়ের মধ্যে কিন্তু কোভিডের কোনো সংক্রমণ এই মালামালের মধ্যে হওয়ার আর কোনো সম্ভাবনা থাকে না। এটা মিনিমাম ধরেন 4 থেকে 7 দিন আগে একটা মাল এক দেশ থেকে আরেক দেশে সাধারণত জাহাজ বা ল্যান্ড পোর্টের মধ্যে আসে না। তো এই ধরনের ব্যবস্থা আমাদের মোটামুটি কোভিড-19কে অ্যাড্রেস করার জন্য সমুদ্র বন্দর এবং স্থল বন্দরে নেওয়া আছে। ধন্যবাদ। স্যার, এখানে আমি আপনাকে একটা প্রশ্ন করতে, বন্দরে শুধুমাত্র থার্মাল স্ক্যানারটা দেয়া আছে, কিন্তু WHO যেই আমাদের এই করোনার ইয়েতে বলছেন যে আমাদের 50% কেসে আপনার এদের কোনো সাইন সিমটম থাকে না। তাহলে তো স্যার 50% কেস থার্মাল স্ক্যানার দিয়ে শুধুমাত্র চেক করে তো স্যার আমরা যদি ঢোকাই তাহলে তো এটা ইফেক্টিভ হচ্ছে না স্যার। এই জায়গায় কি কোনো চিন্তা করা উচিত স্যার, কিভাবে বন্দরগুলি হলো মূল জায়গা? আমাদের এতদিন যেটা ছিল আপনার ল্যান্ড কাস্টম গুলাতে আপনার, সেক্ষেত্রে তারা কিন্তু 14 দিন আইসা এখানে আপনার কোয়ারেন্টাইনে থেকেছে, আইদার আইসোলেশনের সরকারের অথবা নিজস্ব পরিবারের কোয়ারেন্টাইনে। 14 দিন থাকার পরই কিন্তু
অনেককে আইসোলেশনে নেওয়া হয় জেলা প্রশাসনের ব্যবস্থাপনায়, অনেক স্কুলে বা নিয়ে রাখা হয় আপনার, এবং ওইখানে টেস্ট করা হয়। টেস্ট করার পর 14 দিন পরে কিন্তু তাকে ছাড়া হয়, তাদেরকে সামান্যতম সন্দেহ করা হয়। আর কোয়ারেন্টাইন আইদার করে ফ্যামিলি পরিবারের মধ্যে কোয়ারেন্টাইন অথবা আইসোলেশন কিন্তু বাধ্যতামূলক প্রত্যেক পেশেন্ট যারা এখন আসতেছে আপনার। আচ্ছা স্যার, স্যার আমি একটু মামুন স্যারের কাছে আসতে চাই। স্যার আপনার তো যে অর্গানাইজেশনটি রয়েছে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন, এবং এটা রুট লেভেল পর্যন্ত স্যার আপনাদের সংগঠনগুলো রয়েছে প্রায় 1100 এনজিও। যদিও স্যার ছোট এনজিও, কিন্তু আমার কাছে মনে হয় যে জন্য এই এনজিও গুলো বড় ইফেক্টিভ একটা টুলস আমাদের জন্য। এবং বর্তমানে যদিও দেখা যাচ্ছে স্যার যে করোনাটা আসছে, কিন্তু গ্রামাঞ্চলে মানুষের ভিতরে এখনো সেইভাবে সচেতনতা গড়ে ওঠেনি এবং করোনাও সেইভাবে ছড়িয়ে যায়নি। কিন্তু অন্যান্য দেশের পার্সপেক্টিভ থেকে আমাদের ডেনসিটির কারণে এই করোনা গ্রামেও ছড়িয়ে যেতে পারে। তো আপনার যে নেটওয়ার্ক, এই করোনা মোকাবেলা সরকারের সাথে কাজ করার কি স্যার আপনার কোনো পরিকল্পনা আছে, এবং থাকলে স্যার কিভাবে আপনি? জি, আমরা এই কাজটা করছি যেহেতু এই সংগঠনটা খুবই ছোট, সারা বছর 10 থেকে 12 কোটি টাকা খরচ করে, ফলে সারা দেশে ছোট ছোট এনজিও কে করে। ফলে আমরা সরকারের কাছে বলেছি যে আমরা এই বিষয়ে স্পেশাল কাজ করতে চাই। বিশেষ করে এই জায়গাটায় তো যেহেতু জনসচেতনতা সৃষ্টি ছাড়া ছোট ছোট এনজিওর পক্ষে আর কোনো বড় কাজ করা সম্ভব না, কারণ এর সাথে অনেক অর্থ জড়িত এবং সেটা সম্ভব হবে না। সেগুলো বড় বড় এনজিও যারা আছে তারা করবে। আমাদের লেভেলে যে 1100 এনজিও আছে তাদেরকে আমরা ইতিমধ্যে তাদেরকে বলেছি যে তোমরা জনগণকে সচেতন করো, এবং জনগণের মধ্যে তারা সেই কাজগুলি করছে। আমরা সিএপির সাথে কাজ করেছি, এবং আমরা যেটা করছি যে অর্থনীতির দিকটা দেখছি। আমরা এই করোনাকালীন সময়েও প্রায় 300-400 এনজিও কে আমরা টাকা পয়সা দিচ্ছি, যাতে জনগণের দরিদ্র জনগণের মধ্যে কাজ করা যায়। সেখানে তারা অর্থনৈতিক উন্নয়নে সেভ করার বিষয়ে তাদেরকে সংরক্ষণের জন্য কাজ করছে। তবে এনজিও গুলো, সমস্ত এনজিও গুলোকে এই আওতায় এনে কাজটা করতে হবে। এটা মাহবুব সাহেব একটু আগে বলেছেন বা অশোক বলেছেন যে আসলে ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় অন্যান্য পৃথিবীতে আরো মহামারী হয়েছে, কলেরা হয়েছে, স্মল পক্স হয়েছে, তখনও কিন্তু শত শত ভলান্টিয়ার আপনার কাজ করেছে এবং তারা সেফ থেকেই কাজ করেছে। এখন আমাদের ফ্রন্টলাইন যারা ডাক্তার তারাই মারা যাচ্ছেন, ফলে এক ধরনের সমস্যা তো সৃষ্টি হচ্ছে। একটা সময় দেখা যাবে যে পৃথিবীর যে কোনো ট্যুরেই আপনার করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আপনাকে ফ্লাই করতে হবে, এছাড়া পৃথিবীতে আসে সামনের দিনগুলোতে ঠিক এরকম আসবে। কমিউনিটি লেভেলে যতটুকু কাজ যে ইনস্টিটিউশনটা দাঁড় করানো আছে, উপজেলা লেভেলে উপজেলা হেলথ কমপ্লেক্স, ইউনিয়ন হেলথ কমপ্লেক্স, ইউনিয়ন পরিষদ বা ইউনিয়ন পরিষদের নেতৃবৃন্দ, যেটা মাহবুব সাহেব বলেছেন যে তারাই সবচেয়ে বেশি এফেক্টেড হচ্ছে, কারণ প্রশাসনের লোক, পুলিশের লোক, ডাক্তার যারা এই কাজগুলি করছেন তারা বেশি 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 এফেক্টেড হচ্ছেন। ফলে এই জায়গাটা একটা সমস্যা, নেতিবাচক মনস্তাত্ত্বিক বিষয় এখানে গড়ে উঠতে পারে। তো ফলে বিষয়টা খুব সহজ না, খুব চ্যালেঞ্জিং। তো এই ক্ষেত্রে খুব লম্বা ধরনের অপেক্ষা করার নীতিটা রাখতে হবে যে আসলে করোনা পরিস্থিতি কি হবে আসলে কেউ জানে না। এদিকে ডিসেম্বর পর্যন্ত কন্টিনিউ করবে না, 2 মাস পরে 1 মাস পরে চলে যাবে, সেটা কেউ জানে না। যার জন্য অর্থনীতির বিষয়টা, অর্থনৈতিক কার্যক্রম চাঙ্গা রাখার বিষয়টা এখানে খুব জরুরি হয়ে পড়েছে। সেটা আবার একটা কন্ট্রাডিক্ট করছে জীবন ও জীবিকা কোনটাতে আপনি যাবেন। পৃথিবীর সমস্ত মন্বন্তর গুলো যখন হয়েছে তখন কিন্তু মহামারী ছিল, 1776 মন্বন্তর, 43 মন্বন্তর। তার কারণটা ছিল যে মানুষের পারচেজিং ক্ষমতা কমে গিয়েছিল, ফলে তার নিউট্রিশনের প্রবলেম হচ্ছিল। তো আমরা তো জাতিকে এই নিউট্রিশন লেস করে দিতে পারি না, সেই জায়গাটা একটা চ্যালেঞ্জ, বড় ধরনের চ্যালেঞ্জ। আপনি জানেন না কোনটা সঠিক, সমস্যাটা এই জায়গায়।
যে আপনি কোনটা সঠিক। আপনি যদি জানতেন যে 3 মাসের মধ্যে এটা শেষ হয়ে যাবে, তাহলে আপনি একটা 3 মাসের প্ল্যান করতে পারতেন। ফলে বিষয়টা সবাইকে নিয়ে সমন্বিতভাবে আগানোর যে বিষয়টা, এটা আসলে কোন পথে আগানো হবে এটা আসলে খুব কঠিন। তবে আমাদের যে এক্সিস্টিং মেকানিজম আছে স্থানীয় সরকারে, তারা কিন্তু রিয়াক্ট করছে, আমার সাথে সাথে রেসপন্ড করেছে, এবং সেই রেসপন্ড করার ফলেই কিন্তু আমরা কন্টেইন করতে পেরেছি, আমাদের সমস্ত পরিস্থিতিটা কন্টেইন করতে পেরেছি। যদি জনসংখ্যা বিচার করেন যে 1 স্কোয়ার কিলোমিটারে 1800-1900 লোক থাকে, 1600-1500 লোক থাকে, আর যদি যে ছড়ানোর যে প্রবণতা, এটা যদি বিচার করেন, তাহলে আমরা যথেষ্ট সফলতা পেয়েছি। এখন আমাদের এনজিও গুলোকে, যত এনজিও আছে বড় এনজিও গুলোকে বিশেষভাবে করে রাখতে হবে, যারা 200, 300, 400, 500 কোটি টাকার কাজ করে। সেই তুলনায় আমার এনজিওটা খুবই ছোট, কিন্তু খুবই এফেক্টিভ, যেহেতু খুবই সারা দেশে বিস্তৃত ছোট ছোট এনজিও, খুবই সততা নিষ্ঠার সাথে ওরা কাজ করে। এদেরকে আমরা কাজ করার জন্য সরকারের সাথে যোগাযোগ করছি, এবং তারা হয়তো আমাদের স্পেশাল একটা অ্যালটমেন্ট দিলে আমরা সেই কাজগুলি করতে পারবো। জি ধন্যবাদ। ধন্যবাদ। আমি বিশ্বাস করি স্যার, আপনি যদি একটু ইনিশিয়েটিভ নেন, তবে কয়েকটা জায়গায় একটা অ্যাওয়ারনেস তৈরি, বিল্ডিং, ইকোনমিক্যাল যে এম্পাওয়ারমেন্ট, এখন তো আমাদের বিভিন্ন রকম অর্থনৈতিক চাকাটাকে সচল রাখার বিভিন্ন রকম কর্ম করতে পারে। হয়তো স্যার এই যে মাস্ক যেটা প্রয়োজন, এই সাধারণ মানুষের মধ্যে যদি স্যার মাস্ক যদি আমরা আনতে চাই, তাহলে হয়তো অনেক এনজিও এই মাস্কগুলো তৈরি করে বিক্রি করে তাদেরও ইনকাম জেনারেটিং এবং কম মূল্যে মাস্ক মানুষের মাঝে দেওয়ার একটা 2-3 লেয়ারে কাপড়ের তৈরি করে মানুষকে দিলে একটা প্রাথমিক পর্যায়ে প্রিভেনশন এবং যেটা জরুরি, এই ছোট কাজগুলি যদি স্যার আপনি একটু সামনের দিকে এগিয়ে নেন, আমার মনে হয় যে বাংলাদেশের এই পরিস্থিতিতে দাঁড়ানো আমাদের উচিত, এবং আপনি এটা ইনিশিয়েটিভ নিলে আমরা অবশ্যই স্যার আপনার পাশে দাঁড়িয়ে এই কাজগুলো করতে চাই। আমরা মাহবুব স্যারের কাছে আসতে চাই। স্যার, আপনার অভিজ্ঞতা থেকে এই এনজিও এবং অন্যান্য ছোট অর্গানাইজেশন গুলোকে লোকাল গভর্নমেন্ট স্ট্রাকচারের তবে কোভিড আপনার প্রতিরোধে বা কোভিড ম্যানেজমেন্টে কাজ করতে পারে, সেটার কি স্যার একটু সাজেশন আপনি দেবেন? ধন্যবাদ। স্যার তো অনেকটা বলে ফেলেছেন এই বিষয়টা, তো আমি শুধু এইটুকু অ্যাড করতে চাই যে সকল প্রকার নিরাপত্তার ব্যবস্থা করে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে আমরা যদি এই ছোট ছোট সিএসও অর্গানাইজেশন, এনজিও এবং যুব সংগঠন এগুলোকে এঙ্গেজ করতে পারি, তাইলে স্থানীয় সরকার এবং স্থানীয় প্রশাসনকে তারা যথেষ্ট সহায়তা দিতে পারবে। কিন্তু এই ক্ষেত্রে যে জিনিসটা বেশি করে খেয়াল রাখতে হবে সেটা হলো তাদেরকে নিরাপত্তা দিতে হবে এবং মোটিভেট করতে হবে যে তোমরা নিরাপদ। তো এখন ওই বিষয়টা নিশ্চিত না করে ব্যাপক হারে আসলে মোবিলাইজ করাটা ডিফিকাল্ট হবে এবং সেটা সঠিকও হবে না। আমরা পাশাপাশি ওই এনজিও ব্যুরোকেও কাজে লাগাইতে পারি। স্যার যেমন বলেছেন যে ওনার 1100 সংগঠন আছে, এনজিও ব্যুরোর আওতায় কিন্তু হাজার হাজার সংগঠন আছে সারা দেশে, দেশি বিদেশি মিলে। তারপরে আমাদের সমাজ কল্যাণ অধিদপ্তর, ওদের ওখানে রেজিস্টার্ড অনেক এনজিও আছে, স্বেচ্ছাসেবী সংগঠন আছে। তো কাজেই বাংলাদেশের এমন কোনো গ্রাম, এমন কোনো অঞ্চল নাই যেখানে স্বেচ্ছাসেবী সংগঠন নাই, এবং তাদের সেই মনোবৃত্তিও আছে। যুব সমাজে আমরা আলাপ করে দেখেছি তারা কিছু একটা করতে চায়। শুরুর দিকে আমি বেশ কজনকে জানি যে বিদেশে লেখাপড়া করে আসছে, তারা ঢাকায় এসে প্রথমেই গ্রামে চলে গেছে এবং গ্রামে লোকজনকে সংগঠিত করে তারা কোভিড অ্যাওয়ারনেস তৈরি করার চেষ্টা করছে। যখনই দেখা গেল যে ব্যাপক হারে এফেক্টেড হচ্ছে, তখন তারা আবার হাত গুটায় নিছে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে সরকারি উদ্যোগ দরকার বেশি, যে
এদেরকে নিজেদের নিরাপত্তার প্রশিক্ষণটা দেওয়া এবং নিরাপত্তামূলক মাস্ক সহ অন্যান্য যেসব সামগ্রী আছে সেগুলো দেওয়া, তারপর তাদেরকে কাজে লাগানো যায়। এটা সম্ভব এখনো, কারণ মানুষ তো আমাদের দেশের কমিউনিটির সবাই হলো পরোপকারী। পাশের বাড়ির লোকটার বিপদে আপদে তারা দৌড়ে যায়, আগুন লাগলেও দৌড়ে যায়, মহামারীতেও দৌড়ে যায়। কিন্তু এই মহামারী একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, দেওয়ার পরেও দেখা যায় হয়ে যাচ্ছে। এবং আপনারা জানেন যে অনেক নিরাপত্তা ধরনের লোকজন হয়েছে বিভিন্ন দেশে, ইভেন আমাদের দেশও হয়েছে। একাধিক মন্ত্রিসভার সদস্য তারা হসপিটালাইজড হয়েছে। তো এই ক্ষেত্রে মানে সহজ কথা হলো যে সংগঠন রয়েছে, সংগঠনগুলোকে প্রয়োজনীয় কিছু রিসোর্স দিতে হবে। শুধুমাত্র মুখে মোটিভেট করলে তাদের পক্ষে এই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা ডিফিকাল্ট হবে। তাদেরকে প্রশিক্ষণ দেওয়া, প্রণোদনা দেওয়া এবং সুসংগঠিত ভাবে তাদেরকে কাজে লাগানো, এই তিনটা জিনিস যদি করা যায়, আমাদের হাতে এখনো কিন্তু ব্যাপক সুযোগ রয়েছে এই সাধারণ মানুষকে এনগেজ করার, ইনভলভ করার। বিশেষ করে আপনারা জানেন যে কম বয়সী যারা, তাদের ক্ষেত্রে নিরাপত্তার দিকটা বেটার, তারা লেস এফেক্টেড হচ্ছে। উন্নত দেশগুলোতে দেখা যাচ্ছে মৃত্যু হার ইয়াং জেনারেশনের মধ্যে খুবই কম। তো সেই কারণে এদেরকে এই জিনিসগুলো বুঝাইতে হবে যে করোনা মানেই সবার জন্য মৃত্যু ফাঁদ নয়, কারো কারো জন্য যাদের আন্ডারলাইং কন্ডিশনস রয়েছে তাদের জন্য রিস্ক ফ্যাক্টর বেশি। আর আমরা বলবো যে সরকারের সময়োচিত পদক্ষেপের ফলে বাংলাদেশে কিন্তু এখনো আল্লাহর রহমতে যতটা ভয় পাইছিল, যতটা সম্ভাবনার কথা বিশেষজ্ঞরা বল এবং আমি মনে করি যে মাহবুব স্যার হয়তো একটু লাইনে জন অংশগ্রহণ, হ্যাঁ একটু ডিস্টার্ব হয়েছিল মাঝখানে। তো ওই জনগণের ব্যাপক অংশগ্রহণ, যুব সমাজের অংশগ্রহণের সুযোগটা এখনো আছে, প্রোভাইডেড যদি তাদেরকে আমরা মোটিভেট করতে পারি, তাদেরকে প্রশিক্ষণ দিতে পারি, নিরাপত্তা দিতে পারি। এবং এই জন্য যে রিসোর্সের দরকার সরকারকে সেটা যোগান দিতে হবে। ধন্যবাদ স্যার। অশোক স্যারের কাছে আমরা জি আমি শুনতে পাচ্ছি না আপনাকে। এখন শোনা যাচ্ছে। স্বামী সাহেবকে শুনতে পাচ্ছি না। আবার ফিরে আসবো। অশোক স্যার আমি সব আপনাকে শোনা যাচ্ছে না। জি হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে না আপনাকে। স্যার হচ্ছে স্যার এখন শোনা যাচ্ছে। জি স্যার এখন শোনা যাচ্ছে তো? এখন শোনা যায়, হ্যাঁ বলুন। আচ্ছা স্যার, একটা জিনিস জানতে চাচ্ছি যে আপনি তো যেটা বললেন যে পোর্ট ব্যবস্থাপনা, স্ক্রিনিং, এই জিনিসগুলো রয়েছে। আমরা যদি স্যার, আপনি আরেকটা জিনিস উল্লেখ করেছেন যে পোর্টে তো বিভিন্ন থাকে, শ্রমিকের একটা মেজর অংশ। আমি স্যার গতকালকে চিটাগাংয়ে দেখলাম যে যেই জায়গাগুলোতে সবচেয়ে বেশি এফেক্টেড মানুষ করে, আপনার কাছে একটু জানতে চাচ্ছি স্যার যে পোর্টের তো শিপিং মন্ত্রণালয়ে একটা স্ট্রাকচার রয়েছে, স্বাস্থ্য ব্যবস্থাপনা, কোয়ারেন্টাইন,
সেই জায়গায় কি সিভিল সোসাইটি, এনজিও বা প্রাইভেট সেক্টরে কাজ করার সুযোগ আছে কিনা স্যার? যদি না থাকে স্যার, সেই জায়গাটায় এনগেজ করার কোন ইনিশিয়েটিভ কি নেওয়া যেতে পারে কিনা স্যার? ঠিক আছে শামীম সাহেব, ধন্যবাদ আপনাকে। আসলে পোর্টের যে ভিতরে যেটা বলছিলাম আমি, যে চিটাগং পোর্ট যদি বলেন, ওইখানে আমাদের একজন পোর্ট হেলথ অফিসার থাকে। সে আমাদের ইন্টারনাল সাইটটা দেখে, আপনার যে বোর্ডের হেলথে কি অবস্থা, আপনারা যারা কাজ করে এখানে কি অবস্থা তাদের। এখানে যে বিষয়টা হলো, এটা আমার মামুন স্যারও বলছেন, মাহবুবও বলছেন যে আমাদের বেসরকারি প্রতিষ্ঠান, এখানে আমি আগে যেটা বলছিলাম যে পোর্টে আমাদের বিভিন্ন ধরনের স্টেক হোল্ডার আছে। যেমন কেউ মালামাল আনতে যায়, কেউ মালামাল দিতে যায়, তারপর সিএনএফ, বিভিন্ন ধরনের এরকমই আছে। আপনার কেউ কেউ যে আপনার যেমন অপারেটর হিসাবে এখানে যে ইকুইপমেন্টগুলো পরিচয়, 25 থেকে 30টা স্টেক হোল্ডার থাকে আপনার, এবং প্রতিদিন প্রায় 8 থেকে 10,000 লোক আপনার প্রবেশ করে এই 25টা 30টা স্টেক হোল্ডারের মাধ্যমে। এখন এই যে 25 থেকে 30টা স্টেক হোল্ডার, আপনার এই স্টেক হোল্ডারের যে লোকজন আছে তাদেরকে কিন্তু আপনার মানে সব ধরনের তাদের আপনার নিরাপত্তা সামগ্রী দেওয়ার দায়িত্ব কিন্তু স্টেক হোল্ডারের যিনি প্রধান ওই প্রতিষ্ঠানে। এইখানে আপনি যেটা বলছেন যে আমাদের কমিউনিটি পার্টিসিপেশন, যেটা এইখানে আমাদের স্টেক হোল্ডারের যেসব লোকজন আছে তাদেরকে আমাদের বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে বা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মধ্যে, যেটা আমাদের মাহবুব সাহেব বললেন, তাদের মাধ্যমে তাদেরকে সচেতনতার যে কাজটা, এই কাজটা খুব সুন্দরভাবে করা যেতে পারে। কারণ কোভিডের প্রথম এটাই হলো যে সচেতন থাকা। সচেতন থাকলে কিন্তু একটা প্রতিরোধমূলক ব্যবস্থা কোভিড, এটা মোটামুটি আমরা অনেকেই জানি, কিন্তু অনেকে জানি মানি না একটা অবস্থা। এই যে প্রতিদিন যে লোকজন ঢুকতেছে বন্দরে, তাদেরকে যদি এই সচেতন করার ব্যাপারে যদি আমাদের যে কোনো বেসরকারি প্রতিষ্ঠান যদি তাদেরকে যুক্ত হয়ে আপনার যে তার সাথে কাজ করতে পারে, নিঃসন্দেহে আপনি যে কথাটি বলছিলেন যে আপনি দেখছেন অনেক তো এখানে মানে অনেক লোক এক জায়গায় ছিল এবং তাদের মাধ্যমে সংক্রমণ হওয়ার সম্ভাবনা আছে। এই বিষয়গুলো তাদেরকে জানানো, একটু সচেতন করে তোলা, এটা বেসরকারি সংস্থা, যে কোনো বেসরকারি সংস্থা আপনার এখানে কাজ করতে পারে এবং কাজ করার সুযোগ আছে। যেটা মাহবুব সাহেব যেটা বলছেন যে সব ধরনের নিরাপত্তা বিবেচনায় নিয়ে, সেই ক্ষেত্রে আমাদের যে কোনো বেসরকারি প্রতিষ্ঠান আপনার সচেতনার কাজটা অন্তত মানে তাদের নিরাপত্তা নিয়ে এই কাজটি করতে পারে, এবং এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পোর্টের যেসব শ্রমিকরা কাজ করে বিভিন্ন স্টেক হোল্ডারের অধীনে, তাদেরকে সংক্রমণ প্রতিরোধে আমি মনে করি যে অনেক বড় ভূমিকা পালন করতে পারে আমাদের বেসরকারি প্রতিষ্ঠানগুলো। থ্যাংক ইউ। আমি একটু আবার মামুন স্যারের কাছে আসতে চাই। স্যার, এটা আপনার কাছে আমাদের শেষ প্রশ্ন, এবং সে প্রশ্নটা হলো যে যদি সিভিল সোসাইটি, এনজিও বা প্রাইভেট সেক্টর এরা যদি এই করোনা মোকাবেলায় সরকারের সাথে কাজ করতে চায়, তাহলে কি ধরনের চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে পারি, বা কি ধরনের অবস্ট্যাকল আসতে পারে, বা এদেরকে কাজের মনিটরিংটা কিভাবে হতে পারে স্যার, সেটা সাথে স্যার আপনার রিকমেন্ডেশন আমরা শুনতে চাই যে এই সিভিল সোসাইটিকে এনগেজ করার জন্য আমাদের কি করা উচিত, সেটা ব্যাপারে স্যার আপনার একটু রিকমেন্ডেশনটাও আমরা চাই। আসলে সিভিল সোসাইটি তো একটা ভিন্ন বিষয়। সিভিল সোসাইটি তারা আসলে এই ধরনের কাজের মধ্যে ইনভলভমেন্ট সরাসরি হয় না, তারা সাধারণত বুদ্ধিভিত্তিক কাজ করেন এবং তারা বিভিন্ন পরামর্শ সাধারণত দিয়ে থাকেন। কিন্তু এঙ্গেজমেন্টটা এনজিওদের সাথেই করতে হবে, এবং এঙ্গেজমেন্টের যে সমস্যাটা, চ্যালেঞ্জ হলো যে সরকারি যে আপনার বরাদ্দ, সেটার একটা সিস্টেম আছে। সরকারি বরাদ্দ সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমেই সাধারণত ব্যয়িত হয়। সেটা স্থানীয় সরকার প্রতিষ্ঠান হতে পারে, সেটা ইউনিয়ন পরিষদ হতে পারে, ইউনিয়ন হেলথ সেন্টার হতে পারে, সেটা ডিজি হেলথ হতে পারে। ফলে এখানে আলাদা করে কোনো বরাদ্দ করে দেওয়া সরাসরি, এক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ আছে। নিয়মের মানে এটা সিস্টেমের মধ্যে আসবে না, এবং সেই জায়গাটায় হবে যে সরকার যে কাজগুলো করবে সে কাজগুলোর মধ্যে বেসরকারি প্রতিষ্ঠান বা এনজিওদেরকে ইনভলভ করা, যেটা হেলথ মিনিস্ট্রি করে,
যেটা স্থানীয় সরকার বিভাগ করে, যেটা সমাজসেবা অধিদপ্তর করে, সমাজসেবা মন্ত্রণালয় করে, সেই ইনভলভমেন্টটা, সেই সংযোগের জায়গাটাকে বৃদ্ধি করতে হবে। প্রথমত যেটা করতে হবে, টোটাল চ্যালেঞ্জগুলো আপনার আইডেন্টিফাই করতে হবে। একেবারে এয়ারপোর্ট থেকে শুরু করে, যদি আমরা চায়না থেকে ধরি, এয়ারপোর্ট স্থলবন্দর থেকে শুরু করে সেই জায়গায় কি ম্যানেজমেন্ট হবে, সেখান থেকে কিভাবে এটা ম্যানেজ করবে এয়ারপোর্ট থেকে যারা আসবে তাদেরকে, তারপরে ম্যানেজমেন্ট গুলি কি হবে, তারপরে তাদের ট্রেসিংটা কিভাবে হবে, তারা কোথায় থাকবে, তারপরে তাদের সমস্ত যে হাসপাতালগুলো আছে বেসরকারি সরকারি, সেগুলো কিভাবে কন্ট্রোলে থাকবে এবং তাদেরকে মোটিভেট করতে হবে। এই শব্দটাই এখন ইউজ করা উচিত, এসে হার্শ ল্যাঙ্গুয়েজ ইউজ করতে চাই না। তো মোটিভেট করে তাদেরকে মূল স্রোতে নিয়ে আসা এবং এই কাজের মধ্যে ইনভলভ করা, এবং একই সাথে বহু লোক আছে তারা হয়তো নিষ্ক্রিয় আছে, তাদেরকে সক্রিয় করার ক্ষেত্রে যেটা মাহবুব সাহেব এবং অশোক সাহেব বলেছেন, সেটা হলো তাদের যে সুরক্ষা, এইটা নিশ্চিত, তাকে কনফিডেন্স ফিরিয়ে আনতে হবে যে আমি যাচ্ছি। এখন যারা ডাক্তাররা কাজ করছে ফ্রন্ট লাইনে, তারা এত মানবিক কারণে তারা নেশার মতো কাজ করে যাচ্ছে, তারা হয়তো অতখানি খেয়াল করছে না, কিন্তু এই খেয়াল করার দায়িত্বটা যারা আমরা তাদেরকে এঙ্গেজ করি, তাদেরকে প্রথম থেকে নিতে হবে যে আমরা যাদেরকেই এঙ্গেজ করব, সে আমার কনস্টেবল ভাই হোক, আর সে আমার ইউনিয়ন পরিষদের মেম্বার হোক, বা আমার ভলান্টিয়ার হোক, তার সমস্ত সিকিউরিটি তাকে ট্রেন করে তাকে পাঠাতে হবে, এবং তার সিকিউরিটির জন্য যে পরিমাণ বরাদ্দ ব্যয় দরকার সেটা করতে হবে। চ্যালেঞ্জের জায়গাটা ওই জায়গাটায় যে বরাদ্দটা হবে, সেখানে এক ধরনের পাবলিক প্রাইভেট একটা সমন্বয়ের কাজটা করতে পারি, সেটা সম্ভব। সেটা তো কোনো একটা কাজের মাধ্যমে এটা করা যায়। যেমন আমরা এনজিও ফাউন্ডেশন থেকে সরকারের টাকায় ব্যয় করি, কিন্তু এনজিওদের দেয়, এনজিও গ্রামের মানুষকে এটা দেয়। এইভাবে এই পদ্ধতিগুলোকে এক্সপ্লোর করতে হবে, এবং একটা লিডারশিপ হেলথ মিনিস্ট্রিতে সমস্ত বিষয়টাকে মনিটর করতে হবে। এবং আমার মনে হয় যে শুরু থেকে যে অর্থ স্বাস্থ্য ব্যবস্থা যে স্টেপগুলো নিয়েছে, সেগুলো সবই সঠিক ছিল। আপনি জানেন যে সমস্ত সবচেয়ে বড় চ্যালেঞ্জটা ছিল খাদ্য নিরাপত্তা। খাদ্য নিরাপত্তার তিনটা দিক, একটা হলো চাল, আর একটা হচ্ছে যে সবজি, আর একটা হলো মাছ। এই তিনটা জায়গায় কিন্তু বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ আছে। এবং চাল যে এর আগে সিজনটা গেল, বড় পিক সিজন, সেখানে সমস্ত চালকে হারভেস্টিং করার ব্যাপারে অত্যন্ত সফলতার পরিচয় দিয়েছে সরকারি ব্যবস্থাপনা। এই জায়গাটায় তারা সমস্ত দেশের হারভেস্টিংটা তারা সাকসেসফুলি করেছে। এই হারভেস্টিং বাংলাদেশকে একটা স্বস্তির জায়গায় এনে দিয়েছে, যে অ্যাটলিস্ট কোন রকম ফ্যামিন, দুর্ভিক্ষ হওয়ার কোনো সম্ভাবনা 3-4-5 মাসের মধ্যে থাকবে না। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে যেহেতু মানুষের কনজাম্পশন কমে যাচ্ছে আয় না, সক্ষমতা না থাকার কারণে, সেই সক্ষমতাটা সৃষ্টি করতে হলে কর্মসংস্থানের বিষয়টা আসবে। কর্মসংস্থানের বিষয়টা আসলে তাকে বাইরে আসতে হবে, বাইরে আসলেই তার জীবনের ঝুঁকি হয়ে যাবে। এই চ্যালেঞ্জের মধ্যেই মানুষ কথা বলছে, এবং এই কথাগুলোর মধ্যে আমাদেরকে, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, যেটা আমি প্রথমে বলেছি, যে -30°C যখন উত্তর মেরুর কাছাকাছি দেশগুলোর লোকজন কাজে বেরোয়, তখন পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে বেরোয়, এবং সে পরিপূর্ণ প্রস্তুতি নিয়েই কাজে যায়, এবং এই প্রস্তুতি নিয়েই হয়তো আমাদের কাজ করতে হতে পারে, এবং সেটা আমাদের অভ্যস্ত করে তুলতে হবে। ইতিমধ্যে আমরা মাস্ক পরাতে অভ্যস্ত হয়ে গেছি। এবং আরেকটা বিষয় হচ্ছে যে ডিমান্ড ড্রিভেন হয়। আপনি যদি বিপদে পড়েন, আপনার ফ্যামিলিতে বিপদে পড়ে, তখন আপনি দেখবেন যে আপনি 3টা করে মাস্ক লাগাচ্ছেন। এবং এইটা যখন দেখা যায় একটা গ্রামে কারো কিছুই হয় নাই, তখন সে আসলে তাকে মোটিভেট করা, মানুষকে মোটিভেট করা আসলে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। সে কাজটা অনেকাংশে হয়েছে, এবং শহরে, এবং সেখানে আইন প্রয়োগের বিষয়টা থাকতে হবে, এবং আইন প্রয়োগের বিষয়টা এইসব জায়গায় বেশ কঠোর অবস্থা নিতে হবে, যে আমি যদি মাস্ক করতে বলি, তাহলে সেটা বাধ্যতামূলক করার জন্য যত শক্তি প্রয়োগ করা হয়
সেটা করতে হবে, এটা নিয়ে হইচই করা যাবে না, এটা নিয়ে অন্য প্রশ্ন করা। আর শুরুতে যে ধরনের কঠোর অবস্থান নিয়েছিল, পরবর্তীকালে কিন্তু আমাদের আইন প্রয়োগকারীরা সে কঠোর অবস্থানে যেতে পারে নাই, যেহেতু হিউম্যান ক্রাই হয়েছে। মানুষের ব্যবহারে হয়তো একটু অতিরঞ্জিত কাজ করার কারণে অতিরিক্ত বাড়াবাড়ি হয়তো একটুখানি হয়েছে, সেটা নিয়ে এত বেশি কথা হয়েছে, সমস্ত আইন প্রয়োগকারী সংস্থাগুলো তখন সাবধানী হয়ে গেছে এবং তারা এক ধরনের ভাই এদিকে আসেন যায়েন না এদিকে এই ধরনের কথা বলে টলে আগাচ্ছে। যখন আপনি কোনো আইনটা প্রয়োগ করতে চাইবেন, আইন প্রয়োগের পদ্ধতি আমাদের অত্যন্ত সুন্দরভাবে লিপিবদ্ধ আছে, কোনটার পরে কি করতে হবে, কোনটার পরে কি করতে হবে, সেটা প্রয়োগ করতে হবে এবং প্রয়োগটা নিরপেক্ষভাবে সঠিকভাবে করতে হবে, সেটা করছে। আমাদের পুলিশ বাহিনী যে পরিমাণ কাজ করেছে এবং যে পরিমাণ আক্রান্ত হয়েছে, এরপরে তাদের উপরে কিছু বলা, এনফোর্স করার আর কোনো সুযোগ আছে বলেই আমার মনে হয়, কারণ তারও জীবন আছে, তারও পরিবার আছে এবং তারা অত্যন্ত স্বল্প বেতন কর্মচারী যারা মাঠে থাকে। একইভাবে আমাদের প্রশাসনের যে মাঠ পর্যায়ে যে প্রশাসনিক অফিসাররা যাদের সাথে আমার কথা হয়, আমি তাদেরকে সব প্রথম কথাই বলি তুমি সাবধানে থেকো। কিন্তু আমরা ওই জায়গাটা ছিলাম, আমরাও রাত দিন দেখতাম না, আমরাও কোনো দিকে তাকাতাম না, আমরা আগুনের মধ্যে ঝাঁপায় পড়তাম। আমার বাবু বা অশোক সবাই আমাদের এই সার্ভিসে ছিলেন। আমরা কোথায় বন্যা, কোথায় পানি এবং দুর্যোগের মধ্যে যমুনা পাড়ি দিতাম, তখন হয়তো কেউ বলতো যে স্যার আপনি বেঁচে না থাকলে তো স্যার এই লক্ষ লক্ষ কি হবে, আপনার তো বেঁচে থাকা উচিত, বেঁচে থাকতে হবে। এরকম সিচুয়েশন আমরা মোকাবেলা করেছি আমাদের জীবনে এবং এখনকার যারা মাঠ প্রশাসন আছে তারা কিন্তু সেভাবে মোকাবেলা করছে, ঝুঁকিটা তারা গুরুত্ব দিচ্ছে না। কিন্তু আমরা যারা তাদেরকে এমপ্লয় করছি, তাদের সিকিউরিটিটা, যারা তাদেরকে এমপ্লয় করছি তাদেরকে দেখতে হবে এবং তাদের পূর্ণ নিরাপত্তা দিতে হবে এবং সেই নিরাপত্তার জন্য যা যা করণীয় সেটা আমাদের করতে হবে। এগুলি আমাদের জন্য চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জগুলোর জন্য যে পরিমাণ বরাদ্দ থাকা উচিত সেটা কোনো সমস্যা না। বরাদ্দগুলো স্বাস্থ্য খাতে যে বরাদ্দ এখন আছে, আবার ডিসেম্বরে রিভাইজ বাজেট এটা করা যাবে। এটা অর্থ মন্ত্রণালয়ের এই ধরনের পদ্ধতি আছে যে যে কোনো ধরনের বাজেট বরাদ্দ প্রয়োজন হবে তারা এটা রিভিশন করে দিয়ে দিতে পারবে, এটা ইটস নট এ প্রবলেম এট অল। ফলে এই জায়গায় কোনো চ্যালেঞ্জ হবে না, চ্যালেঞ্জটা হবে মানুষকে মোটিভেট করে, ইনভলভ করে সুপরিকল্পিত, সংগঠিত, সমন্বিত ভাবে এগিয়ে যাওয়া। আমাদের এক একজন এক এক রকম কথা বললে হবে না, এক ডিপার্টমেন্ট একটা কথা বললো, আরেকজন আরেকটা কথা বললো। সরকারি কর্মচারীদের মনে রাখতে হবে দেয়ার ল্যাঙ্গুয়েজ মাস্ট বি গার্ডেড এবং তাদের এক পক্ষ আরেক পক্ষ বা আমাদের এটা একটা সমন্বিত কার্যক্রম এবং কেউ বলতে পারবে না যে ওর জন্য এটা হলো, এটা হলো, এটা বলার নিয়ম নাই সরকারি কর্মচারীদের ক্ষেত্রে। আমরা এখন স্বাধীন, আমরা বলতে পারি মাহবুব আমি অপোজ করতে পারি, মাহবুব আমাকে আমার বিরুদ্ধে বলতে পারি, আমি ওর বিরুদ্ধে, আমি বলতে পারি না আপনার কথা ঠিক না। কিন্তু আমরা যেহেতু রিটায়ার্ড মানুষ, অবসরপ্রাপ্ত, যারা সরকারে আছেন তারা কিন্তু এই কথা বলতে পারবেন না যে ওই জায়গার জন্য এটা হলো, এইটার জন্য এটা হলো, এইটা ও ঠিক বলে নাই। এটা একটা সমন্বিত সরকার ব্যবস্থা এবং এতে দায়িত্বশীলতার বিষয়গুলো থাকতে হবে। এক একটা কথায় মোটিভেশনের ডিমোটিভেটেড হতে পারে জনগণ, সেই জায়গাটায় আমাদের অবশ্যই। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ স্যার। স্যার আমি একটু মাহবুব স্যারের কাছে আসতে চাই। মাহবুব স্যারের কাছে শেষ প্রশ্ন। স্যার আপনি তো একটা লম্বা সময় লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রিতে মনিটরিং এর বিষয়টি দেখেছিলেন। এরকম যদি কমিউনিটিকে এঙ্গেজ বা এখন যে সমস্ত সরকার ইনিশিয়েটিভ গুলো নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বা অন্যান্য মন্ত্রণালয়ের মাধ্যমে, এই জায়গায় কমিউনিটি থেকে কি স্যার একটা পাবলিক মনিটরিং সিস্টেম করা যায় কিনা, এবং আপনার কোনো যদি স্যার সাজেশন থাকে যে এই কমিউনিটিকে এঙ্গেজ করার জন্য। ধন্যবাদ। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। আপনারা জানেন যে প্রতিষ্ঠিত গণতান্ত্রিক দেশগুলোতে স্থানীয় সরকার ব্যবস্থায় জনগণের কথা বলার সুযোগ থাকে বেশি এবং ব্যাপক অংশগ্রহণেরও সুযোগ থাকে। বাট আমরা একটা কলোনিয়াল প্রশাসন ব্যবস্থা ইনহেরিট করি, এটা অস্বীকার করার উপায় নাই। এটা পরিবর্তন আসছে বাট খুব ধীরে ধীরে।
এখন বর্তমান গণতান্ত্রিক সরকার ব্যাপক উন্নয়ন কাজ করছেন, ব্যাপকভাবে কমিউনিটিকে ইনভলভ করছেন, মোবিলাইজ করছেন, কিন্তু কোভিড-19 এর মতো একটা অত্যন্ত নাজুক একটা ইস্যু, এখানে কিন্তু অভিজ্ঞতা এবং জ্ঞানের সমন্বয় ঘটাতে হবে। তো আমাদের প্রশাসনের কর্মকর্তারা প্রথমে ঝাঁপায়ে পড়ছিল, তারপরে আস্তে আস্তে তারা বুঝলো যে এখানে ঝুঁকিটা কোথায়। তো এখন প্রশ্ন হলো মনিটরিং। এই 3 মাসে আমার একটা ধারণা যে একটা মনিটরিং ব্যবস্থা কিন্তু ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেছে, সেটা হলো গভর্নমেন্ট টু গভর্নমেন্ট আপ টু লোকাল গভর্নমেন্ট, অর্থাৎ ইউনিয়ন পরিষদ পর্যন্ত একটা সুন্দর মনিটরিং ব্যবস্থা কাজ করছে। এখানে স্বাস্থ্য সেবা, অ্যাওয়ারনেস বিল্ডিং এবং পাশাপাশি ত্রাণ তৎপরতা, 3টা জিনিসই মনিটরিং এর প্রয়োজন আছে। আমরা 87-88 বন্যা দেখেছি, 97-98 এর বন্যা দেখেছি, ঘূর্ণিঝড় আইলার সময় যে ত্রাণ তৎপরতা সেটা দেখেছি। তো ওই সময় যে ব্যাপক ত্রাণ তৎপরতা চলেছিল, আমরা কিন্তু কোভিড-19 এখনো সেই সিচুয়েশনে আসি নাই। এখানে আমরা এখনো সীমিত আকারে আছি। তো এটা যখন ব্যাপক হবে, সেখানে আপনারা জানেন যে ত্রাণ সামগ্রী তছরূপ করা বা আত্মসাৎ করার বেশ কিছু অভিযোগ এসেছে। ইতিমধ্যে স্থানীয় সরকার বিভাগ 136 জন স্থানীয় সরকার কর্মকর্তাকে অর্থাৎ চেয়ারম্যান মেম্বারদেরকে সাসপেন্ড করেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে। এই বন্ধের মধ্যে খোলা রেখে তারা কাজ করেছে লোকাল গভর্নমেন্ট ডিভিশন, আরো অনেকগুলো প্রসেসে আছে। তো এই অ্যাকশনটা কিন্তু মাঠ পর্যায়ে একটা ব্যাপক পরিবর্তন এনেছে, অ্যাওয়ারনেস বিল্ড করেছে। তো এখন বেসরকারি লোকদেরকে দিয়ে সরকারের কাজ মনিটরিং করা এটা একটু সমস্যা, কারণ তাদের ডকুমেন্টের মধ্যে অ্যাক্সেস থাকে না, তাদের অনেক রকমের প্রবলেম মোকাবেলা করতে হয়। আপনারা জানেন যে গ্রাম অঞ্চল বা শহর অঞ্চল সব জায়গাতে ওই ক্ষমতা সামান্য পাইলে এটা মিসইউজ করা শুরু করে, তখন হুমকি দামকি দিতে থাকবে যে তুমিও বেচো আমারও দাও, তাহলে আর মনিটরিং হবে না। তো কাজে মনিটরিং বিষয়টা, এটার মধ্যে একটা স্বচ্ছতা আনতে হয় এবং এটা একটা ইনস্টিটিউশনালাইজ সিস্টেমের মাধ্যমে করতে হয়, যাকে তাকে দিয়ে মনিটরিং করা যায় না। তো এখন একটা হতে পারে যেমন থার্ড পার্টি মনিটরিং, এটা একটা স্বীকৃত ব্যবস্থা। থার্ড পার্টি এরা পাবলিক হইতে পারে, তবে মানে যথেষ্ট সুনাম আছে সেই ধরনের সংস্থা বা প্রতিষ্ঠানকে যদি দায়িত্ব দেওয়া যায়, তারা যেমন ইয়াং জেনারেশন ছাত্র সমাজ আছে, ওদেরকে কাজে লাগায় মাঠ পর্যায়ে হয়তো কিছু সীমিত আকারে মনিটরিং। আপনার শতভাগ মনিটরিং তো এমনিতে হচ্ছেই, কিন্তু সরকারের স্বচ্ছতা জবাবদিহিতা এনশিওর করার জন্য জনগণের অংশগ্রহণের পার্টটুকু থার্ড পার্টি মনিটরিং এর মাধ্যমেও হতে পারে। যে কিছু সংস্থাকে সরকার নিয়োগ করলো, তারা একটা পার্সেন্টেজ মনিটরিং করলো এবং সরকারকে প্রকৃত অবস্থাটা সরকারের কাছে তুলে ধরলো, এটা হতে পারে। আর স্থানীয় সরকার ব্যবস্থায় একটা ইনবিল্ট সিস্টেম আছে, সেখানে ওই এক ইউনিয়ন পরিষদকে দিয়ে আরেক ইউনিয়ন পরিষদ ইন্সপেকশন করানো, এই ধরনের প্রস্তাবও এসেছিল। আমি যখন ডিজি লোকাল গভর্নমেন্ট ছিলাম, অনেক সংস্থা থেকে এরকম প্রস্তাবও আসছে যে মনিটরিং এর জন্য একটা প্রতিষ্ঠানকে আরেকটাকে দিয়ে করাইতে। তো আমরা এটা যদিও পরীক্ষামূলক ভাবে করানো হয় নাই, বাট বাস্তবতা হইলো যে তুমিও চুরি করো আমিও চুরি করি, তো দুইজনেরটা দুইজনে আমরা চেপে যাব, সমস্যা হবে না। এখন কোভিড-19 এর কোন অংশটা মনিটরিং করবেন সেটা একটা প্রশ্ন। যেমন সোশ্যাল মিডিয়াতে প্রথম দিকে খুব আলোচনা হচ্ছিল যে প্রকৃত চিত্র আসতেছে না, টেস্ট কম হচ্ছে। তো এটা তো বাস্তব কথা যে টেস্ট যেই পরিমাণ হবে সেই পরিমাণই রেজাল্ট আসবে, কারণ 17 কোটি লোকের টেস্ট অ্যাফোর্ডেবল না। ইভেন প্রতিদিন 1 লক্ষ টেস্ট করার কথা কেউ বলেছে। আমাদের দেশে এখন 25-30 হাজার টেস্ট হচ্ছে প্রতিদিন। তো এই সংখ্যা দিয়ে 17 কোটি মানুষের যে প্রকৃত অবস্থা সেটা কিন্তু মনিটর করা সম্ভব না।
এখানে আমাদেরকে একটা স্ট্যাটিস্টিক্যাল সিস্টেম অ্যাপ্লাই করতে হবে। স্ট্যাটিস্টিক্যাল যেসব মডেলিং আছে, বিশেষজ্ঞরা মডেলিং অ্যাপ্লাই করে তারা বলে দিতে পারবেন যে একটা পার্সেন্টেজের উপর ভিত্তি করে বলে দিতে পারবেন যে এই পরিমাণ এখন ইয়ে আছে। আর ডেথ রিপোর্টিংটা আমাদের জন্ম মৃত্যু রেজিস্টার আছে, একটা রেজিস্টার জেনারেলের অধিদপ্তরও তৈরি করা হয়েছে, কাজে ওইটা আমরা পেয়ে যাচ্ছি যে কি কারণে মৃত্যু হইলো, কতজন মৃত্যু হইলো। হসপিটাল সোর্সে যেটা পত্র পত্রিকায় আসতেছে বা মিডিয়াতে আসতেছে, তার বাইরেও কিন্তু বার্থ রেজিস্টার ডেথ রেজিস্টারের দপ্তরে আরেকটা প্রতিবেদন আসতেছে এবং সেখানেও প্রকৃত তথ্য চলে আসতেছে। তো কাজেই এখানে মনিটরিং এর দিকটা মেইনলি যেটা দরকার সেটা হলো পরিস্থিতিটা অবজার্ভ করা, প্রকৃত চিত্রটা তুলে আনা এবং এই ত্রাণ তৎপরতাটা যাতে সঠিকভাবে হয়, উইদাউট ফেয়ার আর ফেভার, যাতে মানুষ তালিকা তৈরি করতে পারে, সব শ্রেণীর বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠী যাতে কাভারেজটা পায়, এটাই মানে লক্ষ্য হওয়া উচিত। তো এই লক্ষ্য নিয়ে সরকার যদি কাজ করে, আমার মনে হয় যে ব্যাপক হারে জানের ক্ষতি হওয়া থেকে আমরা পারবো। যেটা স্যার বারবারই বলতেছিলেন যে খাদ্যের হয়তো অভাব হবে না, কিন্তু বাইং ক্যাপাসিটির কারণে মানুষ মারা যাবে। তো কাজে সেই শ্রেণীটাকে চিহ্নিত করতে হবে। আজকে আমেরিকা বেকাররা সপ্তাহে $750 করে পাচ্ছে, মাসে $3000 বেশি তারা সাপোর্ট পাচ্ছে। তো এখন আমাদের মতো বাংলাদেশের মতো সরকারের পক্ষে সেটা কি অ্যাফোর্ডেবল? আমরা কত কোটি মানুষকে দিতে পারবো, কত টাকা দিতে পারবো? কাজে আমাদেরকে বিকল্প চিন্তা করতে হবে। ত্রাণ তৎপরতাটা একেবারে প্রকৃত প্রাপ্য যারা, তাদের কাছে পৌঁছাতে হবে এবং যারা মধ্যবিত্ত শ্রেণী, যাদের একটা ইনকাম লেভেল ছিল, তাদের জন্য বিকল্প ইনকামের ব্যবস্থা করতে হবে, সীমিত আকারে কাজের ব্যবস্থা করতে হবে এবং ইকোনমিকে সচল রাখার জন্য যে কাজগুলোকে প্রায়োরিটি দেওয়া দরকার সেই কাজগুলোকে আস্তে আস্তে ওপেন করে দিতে হবে। অবশ্যই নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়ে এবং প্রয়োজনীয় সুরক্ষার ব্যবস্থা করে, তাইলে আমার মনে হয় যে ওই মনিটরিংটা অটোমেটিক্যালি হবে। এই ক্ষেত্রে আমি মনে করি না যে একেবারে মানে ব্যাপক জনগণের অংশগ্রহণ বা স্থানীয় বেসরকারি সংস্থাকে দিয়ে মনিটরিং করা ওটা প্রয়োজন হবে না। ধন্যবাদ স্যার। আমি শেষ প্রশ্ন স্যার, আমি একটু অন্য জায়গা থেকে এই মনিটরিং এর বিষয়টা এবং ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি বিষয়টা একটু আপনাকে জিজ্ঞেস করতে চাই। সেটা হলো স্যার, আমরা কোন একটা অ্যাপস তৈরি করা, যে অ্যাপস এর মাধ্যমে পাবলিক সবাই এই তথ্যগুলো দিল বা কোথাও যদি তাদের অসংলগ্ন মনে হয় বা এনজিওরা যারা কাজ করবে, তার ডিজিটাল সিস্টেমটা তো স্যার এখন ইফেক্টিভ এবং এই যুগে বাংলাদেশ সরকারের যে একটা পলিটিক্যাল কমিটমেন্ট যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা, এই প্রশ্নটার সাথে যে এই কোভিড ম্যানেজমেন্টের জন্য লোকাল গভর্নমেন্ট, শিপিং মন্ত্রণালয় এই জায়গাটায় ওদেরকে এঙ্গেজ করা বা প্রাইভেট সেক্টরকে এঙ্গেজ করার ব্যাপারে যদি আপনার আর কোনো সাজেশন থাকে স্যার, সেটা একটু বলবেন স্যার। আচ্ছা, আমি মাঝখানে শুনতে পাইনি, এটা কি আমাকে বলছেন? স্যার আমি শুনতে পাচ্ছি না। অশোক বাবুকে বলছেন না আমাকে বলছেন? আপনার ওই অংশটা শোনা যায় নাই। মানে জবাবটা আমাকে দিতে বললে। স্যার শুধু স্যার জিজ্ঞেস করতে যাচ্ছি যে স্যার এই মনিটরিং সিস্টেমটা এটা কি স্যার ডিজিটাল কোন পদ্ধতিতে করা সম্ভব কিনা স্যার? আর এটা ঠিক আছে, এটা আমি বুঝতে পারছি। এটা আমার মনে হয় যে খুব ভালো একটা প্রস্তাব আপনার কাছ থেকে এসেছে, ধন্যবাদ আপনাকে। যে একটা ডিজিটাল মনিটরিং যেখানে কারো গায়ে লাগবে না, বাট মানুষ ইনফরমেশন দিতে পারবে, সেরকম সিস্টেম করা। যখন আপনি জানেন যে ইতিমধ্যে সরকার কিন্তু করোনা মনিটরিং শুরু করে দিয়েছে,
একটা অ্যাপস আছে, আজকে আমি নিজে আজকে ইউজ করেছি, সেই অ্যাপসটা ডাউনলোড করে সেখানে দেখলাম যে করোনা সংক্রান্ত যত ধরনের ইনফরমেশন সরকারের কাছে আছে, WHO গাইডলাইন সহ সবকিছু সেখানে দেওয়া আছে। এবং আপনি আক্রান্ত হয়েছেন কিনা কিছু প্রশ্নের উত্তর দিলে পরে সে অ্যাপস আপনাকে বলে দিবে যে আপনার মাত্রাটা কতটুকু, সম্ভাবনাটা কতটুকু, এবং আপনি কি করবেন, আপনি ডাক্তারের কাছে যাবেন না কোনো হসপিটালে যাবেন সেটাও বলে দিচ্ছে। তো কাজেই ডিজিটাল মনিটরিং দ্যাটস এ গুড আইডিয়া, এটা হইতে পারে, এটা কারো মানে গায়ে লাগবে না, সরকারের কাছে তথ্য চলে আসবে, কেউ যদি মানে নাম ঠিকানা গোপন রেখে দিতে চায় সেটাও দিতে পারবে। তা আমি মনে করি এটা আবার ওই যে গ্রিভেন্স রিড্রেস সিস্টেম, আমাদের ক্যাবিনেট ডিভিশনের একটা সফটওয়্যার অলরেডি আছে, এবং সেই গ্রিভেন্স রিড্রেস সিস্টেমের মধ্যে স্থানীয় প্রশাসন যেসব সার্ভিস ডেলিভারি করতেছে তার মধ্যে অবশ্যই ত্রাণ তৎপরতা সহ আরো অনেক কিছু আছে। সেসব সার্ভিস ডেলিভারি সম্পর্কে যে কোনো কমপ্লেন কিন্তু ওই জিআরএস সফটওয়্যারে আপলোড করা যায় এবং সেটা সরকারের সর্বোচ্চ পর্যায়ে খুব দ্রুত চলে আসে। তো তারপরও করোনা পরিস্থিতি নিয়ে একটা নতুন করে ডিজিটাল মনিটরিং সিস্টেম, এটা ভালো আইডিয়া আমি মনে করি। থ্যাংক ইউ। অশোক স্যার, আপনার কাছে একটু জানতে চাই, হোয়াট ডু থিঙ্ক, আপনি কি ভাবেন স্যার, এবং আপনার শেষ সাজেশন স্যার? আমার মনে হয় যে আমাদের যে চ্যালেঞ্জ গুলো আপনার, আমাকে ওই মামুন স্যার তো সুন্দরভাবে আমাদের জেনারেল চ্যালেঞ্জ গুলো বলেছেন আপনার। আপনি যেভাবে আমাকে প্রথম যে প্রশ্নগুলো করেছেন এটা যদি আসে, যেমন বন্দরের ক্ষেত্রে আপনার বেসরকারি, আমি যেটা বলছিলাম যে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আপনার সচেতনতার কাজটা করা যেতে পারে। এখানে মনিটরিং করাটা আপনার একটু একটু দাম একটু ইয়ে হয়ে যাবে, এই কারণে যে ওইখানে কিন্তু একটা প্রত্যেকটা বন্দর কিন্তু আমাদের কেপিআই এবং আপনার হলো ISPS ইন্টারন্যাশনাল কোড অফ পোর্ট অ্যান্ড সিকিউরিটির অধীনে আছে আপনার। ওইখানে আপনার সবার প্রবেশটাই আপনার অনেকটা বলা যায় যে যাওয়া যাবে না ওইখানে, সেইটা যদি আয়োজন করতে সেটা আবার নতুন করে একটা আয়োজন করতে হবে আপনার। সেই ক্ষেত্রে হলো বন্দরের ক্ষেত্রে। জেনারেল যেটা আপনার বলছেন, আমাদের মাহবুব যেটা বলছেন আপনার, মনিটরিং তো বিভিন্ন ধরনের হয়। আমাদের কিন্তু ওই যে ত্রাণের বিষয়ে বলেন বা মাননীয় প্রধানমন্ত্রী আপনি জানেন যে যেভাবে এবার কোভিডের সহযোগিতা করেছেন প্রায় 40 লক্ষ লোককে আপনার সরাসরি যার আপনার হলো মোবাইলে আপনার বিকাশের মাধ্যমে টাকা চলে গেছে। এইটা হলো আপনার আমাদের রিলিফ দেওয়াটাই একটা আপনার হলো ডিজিটাল পদ্ধতিতে হয়ে গেছে আপনার। ওইটা কিন্তু অনেকটা আপনার হলো মনিটর, এখানে অটোমেটিক মনিটর, সেলফ মনিটর বলা যায়, এটা হয়ে গেছে আপনার। এরপর যদি মনে করেন যে আপনি কোনো বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে এটাকে মনিটর করতে চান, ডেফিনেটলি এটা সরকারের যে বিভিন্ন পদ্ধতি থাকে, সরকারের কিন্তু প্রত্যেকটা কাজের একটা মনিটরিং সিস্টেম থাকে। সেই সিস্টেমে যদি কোনো বেসরকারি প্রতিষ্ঠান কাজ করতে চায়, নিঃসন্দেহে এটা একটা ভ্যালু অ্যাড করবে। এবং ডিজিটাল পদ্ধতিতে আমি তো বললামই আপনার রিলিফ দেওয়াই হয়েছে আমার ডিজিটাল পদ্ধতিতে, মনিটরটা সেভাবে করা যেতে পারে। অথবা এই ধরনের একটা মনিটরিং করা যেতে পারে যে কোনো বেসরকারি প্রতিষ্ঠান সরকারের যে কাজগুলো হচ্ছে আপনার সেটাকে আরো আপনার স্বচ্ছভাবে করার জন্য আরো যদি কোনো পদ্ধতি তারা সাজেশন করে আপনার মাঠ পর্যায়ে তাদের অভিজ্ঞতার আলোকে, এই ধরনের একটা মনিটরিং হইতে পারে। সেটা আপনার ডিজিটালও হইতে পারে, আপনার ম্যানুয়ালও হইতে পারে। ধন্যবাদ স্বামী স্যার। আমি শুধু মামুন স্যারকে একটু জিজ্ঞেস করতে চাই, স্যার আমরা যদি এরকম একটা প্ল্যান করি ডিজিটাল মনিটরিং সিস্টেম তৈরি করা এবং নলেজ জন্য ইওদেরকে মাধ্যমে করার একটা পদ্ধতি বা অ্যাপস তৈরি করার চিন্তা করি স্যার, তাহলে আমরা বিএনএফ কে আমাদের সহযোগী হিসেবে পেতে বলে আজকে অনুষ্ঠান শেষ করবো। স্যার আপনার কাছ থেকে লাস্ট প্রশ্নটা স্যার। বিএনএফ এর ম্যান্ডেটে এটা নাই, এটা তো আসলে খুবই কারিগরি একটা বিষয়। এবং বিএনএফ এটা যদি, কারণ এখানে আগে বলেছি বিএনএফ 10 থেকে 12 কোটি টাকা সারা বছরে ব্যয় করে এবং সেটা সে প্রায় 500, 600, 2 লাখ 3 লাখ টাকা করে দিয়ে ছোট ছোট অর্গানাইজেশন চালায়। এই কাজটা করতে হবে আমাদের যারা সম্পৃক্ত তাদেরকে করতে হবে, যে মিনিস্ট্রি সম্পৃক্ত সেখানে শত শত কোটি টাকার ইনভেস্টমেন্ট আছে এবং এটা খুবই সহজভাবে তারা করতে পারবে তারা। তবে আইডিয়াটা খুবই ভালো যে এটা পুরো আসলে মাননীয় প্রধানমন্ত্রী যে ডিজিটালাইজড বাংলাদেশের স্বপ্ন আমাদের দেখিয়েছিলেন সেটা বাস্তবায়ন তিনি করেছেন বলেই আমি আপনার সাথে আজকে এখানে বসে আমার মোবাইলে বসে কথা বলতে পারছি।
ফলে এই সুযোগটা আমাদের সব ক্ষেত্রে নিতে হবে এবং এই সম্ভাবনা এই সম্ভাবনার দ্বার যেটা উনি খুলে দিয়েছেন সেই পথ ধরে আমাদের এই বিপদ মোকাবেলা করতে হবে, দুর্যোগ মোকাবেলা করতে হবে, করোনা মোকাবেলা করতে হবে এবং আমাদের মাথার উপরে তিনি আমাদের সবাইকে সরকারের সমস্ত প্রশাসন ব্যবস্থাকে তিনি নির্দেশনা দিচ্ছেন এবং আমরা একটা ভরসা স্থলের নিচে আছি। তো আমরা সবাই এটা অবশ্যই স্বীকার করবো যে ডিজিটাল যে কোনো অ্যাপস বা ডিজিটাল যে কোনো ব্যবস্থা অত্যন্ত কার্যকর এবং এটা খুবই একটা এফেক্টিভ একটা বিষয়। এটা অবশ্যই সমর্থনযোগ্য। আমাদের লেভেলে যদি করা সম্ভব হয় অবশ্যই আমরা করব। ধন্যবাদ আপনাকে। এক্ষেত্রে আপনাদের সবাইকে অশোক স্যার, মাহমুদ স্যার, এটুআই আমাদের কাজ করে। তারা অলরেডি যেমন করোনা ভাইরাস অ্যাপে তারা ইয়ে করেছে, ফান্ডিং করেছে। এটাও আমার মনে হয় ওদের সঙ্গে যোগাযোগের একটা পরামর্শ দেওয়া যায়। থ্যাংক ইউ আপনাদের সবাইকে। আমার সহকর্মীদের অনেকদিন পরে দেখলাম, আমি এই জন্য আনন্দিত যে আমার সবাইকে স্যার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ স্যার, আপনারা সময় দিয়ে আজকে এই আলোচনায় থাকার জন্য। স্যার, আমরা পরবর্তীতে আপনাদের সাথে কমিউনিটিকে কিভাবে এনগেজ করা যায় এটা নিয়ে স্যার আমরা কাজ করতে চাচ্ছি এবং আপনাদের সহযোগিতাতে আমরা এই কাজটা এগিয়ে নিয়ে যাব বলে আশা। অবজেক্ট যে সরকারের পাশে আমরা দাঁড়িয়ে এই করোনা একসাথে মোকাবেলা করা, এই করোনার সমস্ত বিপদকে আমরা একসাথে করবো এই আশাবাদ ব্যক্ত করে স্যার আজকের অনুষ্ঠান শেষ করছি স্যার। থ্যাংক ইউ আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ডক্টর শামীম।